নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটা আপনারা অনেকেই পড়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে আমার নীরেনবাবুর এই কবিতাটাই বারবার করে মনে পড়ে। প্রশ্ন তুলতে ইচ্ছে করে, ইউনূস আপনার কাপড় কোথায়? আপনি তো লজ্জা নিবারণ করতে পারছেন না, সম্পূর্ণ উন্মুক্ত উলঙ্গ হয়ে গিয়েছেন বিশ্বের মানুষের সামনে, এবং যে দেশের শাসনভার আপাতত আপনার কাঁধে বর্তেছে সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে। কেন বললাম? তার কারণ হচ্ছে, সাম্প্রতিক যে ঘটনাটাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বিতর্ক দানা বেঁধেছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা কি। ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রথমে যে অধ্যাদেশ জারি করেছিল তাতে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, নজরুল ইসলাম সহ অনেকেরই নাম মুক্তিযোদ্ধা হিসাবে ছিল না। তারপরে দেশে বিদেশে ব্যাকলাশ হয় এবং তারপর বঙ্গবন্ধু, নজরুল ইসলাম, তাজউদ্দিন প্রমুখ অনেকের নাম আবার মুক্তিযোদ্ধার বন্ধনীতে নিয়ে আসা হয়। পরিকল্পিতভাবে করা হয়েছিল। আসলে জনগণ কি চাইছে সেটা দেখে নেওয়ার জন্য ইউনূস এই কাজটা করেছিলেন। ও প্রথমেই তো বলেছিল না, রিসেট বাটনে পুশ করা হয়েছে, ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেবে। কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলায় যে স্বাধীন সরকার গঠিত হয়েছিল বাংলাদেশে, পরে যার নাম হয় মুজিবনগর, তারপর সেই সরকার স্থানান্তরিত হয় কলকাতায়, বেতার কেন্দ্র হয়। বঙ্গবন্ধু 25শে মার্চ 1971 সালে মধ্যরাতে যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেদিনকেই পাক সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে এবং করাচিতে নিয়ে যায়। 10 মাস তিনি পাক জেলে বন্দী ছিলেন। তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ায় তিনি ফিরে আসেন। মুক্তিযুদ্ধের ক্ল্যারিয়ন কল বঙ্গবন্ধু দিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তিতে নিয়ে গিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসলে এটা কিন্তু হঠাৎ করে খেয়ালবশত করা নয়, এর পিছনে গভীর চক্রান্ত আছে। চক্রান্তটা হচ্ছে জল মাপো। যে বঙ্গবন্ধুর নামটা যদি মুক্তিযোদ্ধার থেকে আলাদা করা যায়, তাকে যদি অভিহিত করা হয় মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি, 5ই অগস্টের পরবর্তী বাংলাদেশ সেটাকে কিভাবে গ্রহণ করবে? দেখা গেল বাংলাদেশের মানুষ তীব্র প্রতিবাদ করেছেন। দেশের মানুষ, বিদেশে বাংলাদেশের ডায়াসপোরা যারা আছে তারাও, যে বঙ্গবন্ধু ছাড়া দেশ তো স্বাধীন হতো না। সেই বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বানিয়ে দেওয়ার ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে চক্রান্ত, সেই চক্রান্ত আপাতত ব্যর্থ হয়েছে। কিন্তু দুরাত্মর তো ছলের অভাব হয় না। আবার কোনো না কোনো ফন্দি ফিকির খুঁজে মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ায় উদ্যোগী হয়েছে ইউনূস। জামাতে ইসলামী, আল বাদার, আল সাম, তৎকালীন মুসলিম লীগ, এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, সেটা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আমি জানি না জামাতে ইসলামী কিভাবে রিয়াক্ট করবে। তাদের রিয়াকশন নিশ্চয়ই আসবে। তাদের বক্তব্য যে মুক্তিযুদ্ধ বা স্বাধীন বাংলাদেশ আসলে ভারতীয় আধিপত্যবাদের চক্রান্ত, পাকিস্তানকে ভেঙে দুটুকরো করার ভারতীয় সাম্রাজ্যবাদী চক্রান্ত। বাংলাদেশের সৃষ্টি আসলে ইসলামী ঐক্যের পরিপন্থী, জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। সেই জন্য মুক্তিযুদ্ধের আদর্শ কি ছিল? কি বলছে ইউনূসের সরকার? বলছে সাম্য, সামাজিক ন্যায়, মানুষের সম্মান।
কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। এই শব্দগুলো কিন্তু বাদ নতুন বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধের আদর্শ কি ছিল? সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানুষের সম্মান। সাম্যর সঙ্গে আপনি সমাজতন্ত্রকে এক বন্ধনীতে রাখতে পারেন। ন্যায় বিচার, মানুষের সম্মান আর সাম্য, এই শব্দবন্ধগুলোর আক্ষরিক অর্থ কিন্তু মোটামুটি কাছাকাছি। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এগুলো কিন্তু বাদ। ধর্মনিরপেক্ষতা এই শব্দটা ইউনূস এবং তার সহযোগীরা শুনতে পছন্দ করেন না, কারণ তারা মনে করেন ধর্মনিরপেক্ষ হচ্ছে গলায় জড়ানো বিষধর সাপের মতো। তাই ধর্মনিরপেক্ষতা শব্দটা রাখা যাবে না। যে সংবিধান সংস্কার কমিটি তৈরি করা হয়েছে তার মাথায় আছেন প্রফেসর আলী রিয়াজ, তিনি বিদেশি নাগরিক। তাহলে ইউনূস এবং তার গ্যাং, তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাকে ভুলিয়ে দিয়ে পাকিস্তান যেভাবে গড়ে উঠেছে, যে ভাবনার ভিত্তিতে গড়ে উঠেছে, সেই ভাবনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ভাবনা হিসাবে প্রতিষ্ঠিত করা। জিন্না ইকবাল কনসেপ্ট থেকে পাকিস্তান বেরোতে পারেনি, তাই পাকিস্তানের এই দুর্দশা। ইউনূসও ইতিহাসের পশ্চাৎগতির প্রতীক, এক কালো শক্তি, অপশক্তির ঔরস জাত হচ্ছে ইউনূস এবং তার সহযোগীরা। এটা বোধহয় আর গোপন কোনো ব্যাপার নয়। অন্তর্বর্তী সরকার একটা এজেন্ডা নিয়ে এসছে, তাদের মালিকদের, তাদের বিদেশি প্রভুদের এজেন্ডা রূপায়িত করতে। আন্তর্জাতিক সন্ত্রাসী হাফিজ সঈদের সহযোগী কদিন আগে পাকিস্তানের মাটিতে বলেছে যে বাংলাদেশে জুলাই অগাস্ট অভ্যুত্থানে তারা সক্রিয় সহযোগিতা করেছে। লস্করের একটা সংগঠন আছে জামাত উদ দাওয়া, সেটা নামেই স্বেচ্ছাসেবী সংগঠন, আড়ালে জঙ্গিবাদকে প্রশ্রয়, মদত, প্রশিক্ষণ, অর্থ সংগ্রহ সব কাজই তারা করে। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তো জানাতে হবে যে লস্করে তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ডানহাত বাহাত দুজন জঙ্গি যখন বলে যে জুলাই অগাস্ট যে অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, তাতে তারা সক্রিয় ভূমিকা নিয়েছিল এবং শেখ হাসিনার রেজিমকে টপল করার পিছনে তাদের ভূমিকা ছিল, ইউনূসের অন্তর্বর্তী সরকারের উচিত বিষয়টা ক্ল্যারিফাই করা। কারণ তারা যদি চুপ থাকে তাহলে বুঝতে হবে যে লস্করে তৈবা যে দাবিটা করছে সেই দাবি 200% সত্যি। আমাদের ধারণা তাই যে এই অপশক্তি, এই কালো শক্তি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে যে বাংলাদেশকে দখল করা, এবং ইউনূস মেন কনস্পিরেটর হিসেবে কাজ করেছে। কিভাবে কাজ করেছে? রসদ সংগ্রহ, তহবিল সংগ্রহ, বিদেশের মাটিতে বসে সুচারুভাবে এই কাজটা করেছে ডিপ স্টেটের সহায়তা। এবং ইউনূস তো বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে, প্রভূত ধনসম্পদের মালিকও, কিন্তু ওর রাজনৈতিক উচ্চাসাও প্রবল। 2007-এই ওর রাজনৈতিক উচ্চাসার প্রমাণ আমরা পেয়েছিলাম যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 1/11 সরকার দায়িত্ব নিয়েছিল। তখনও ইউনূসের কাছে দায়িত্ব নেওয়ার প্রস্তাব গেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। ইউনূস রাজি হননি, কারণ সেনাবাহিনী বলেছিল যে আপনার কাজ হবে একটা সুষ্ঠু নির্বাচনকে সম্পাদন করা। ইউনূস তো নির্বাচন বিষয়টা ওর অ্যালার্জি আছে। নির্বাচন মানে মানুষের রায় নেওয়া, জনাদেশ নেওয়া। ইউনূস জানে যে জনাদেশ সে কখনোই পাবে না।
তাই সে চক্রান্ত করবে, ব্যাকডোর দিয়ে ক্ষমতার অলিন্দে প্রবেশ করে একদম জাঁকিয়ে বসবে, লাথি মেরে না তাড়ালে যাবে না। এটাই হচ্ছে ইউনূস। আজকে দেশে বিদেশে বাংলাদেশিদের চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু সহ অন্যান্যদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় রেখেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বাদ দিয়ে দেওয়া। পারেনি, আপাতত পারেনি, ভবিষ্যতে পারবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা এখন আছে তারা পাকিস্তানের পাঁচাটা দালাল, তারা পাক সেনার সাবসার্ভিয়েন্ট, লস্করে তৈবা প্রমুখ জঙ্গি সংগঠনের সমর্থক কুল ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের সহযোগী, মিত্র শক্তি বা সমর্থনকারী গোষ্ঠী। এবং ইউনূস জীবনে মুক্তিযুদ্ধের পক্ষে একটা বাক্য উচ্চারণ করেছে কিনা এই প্রমাণ কি কেউ দেখাতে পারবেন? ও মুক্তিযুদ্ধের সময় বিদেশে ছিল, বিদেশে থেকেও অনেকে দেশের মুক্তিযুদ্ধে সক্রিয় সহযোগিতা করেছিল, ইউনূস করেনি। সে ঢাকার শহীদ মিনার, সাভারের জাতীয় স্মৃতিসৌধতে প্রথমবার গেছে, নিজের চোখে দেখেছে 85 বছর বয়সে। যে দেশের মাটি চেনে না যে লোক, সেই লোক একটা দেশের রাষ্ট্র ক্ষমতায়। ইউনূস খুব পোলা পোলা গাল নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, হাসি মুখে, যা বলে তা করে না, যা করে তা বলে না। ওই আগেই বললাম, ও তার বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য বাংলাদেশে এসেছে। এখন দেখুন, Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তান, ভারত পাকিস্তান এই সংঘর্ষের আবহে আমাদের সর্বদলীয় সাংসদদের দল বিভিন্ন দেশ সফর করছে, পাকিস্তানও পাঠিয়েছে। বিলাবল ভুট্টো জারদারি বিদেশ মন্ত্রী ছিল। তো মালয়েশিয়া সরকারকে গিয়ে তারা বলেছে যে আমরাও ইসলামিক দেশ, তোমরাও ইসলামিক দেশ, ভারতের প্রতিনিধিদের সফর বাতিল করো। মালয়েশিয়া করেনি। একটা সাংবাদিক বৈঠক দেখছিলাম, সেখানে বিলাবল বলছে যে ভারতে মুসলমানদের টার্গেট করা হয়, পরিকল্পিতভাবে তাদের নিশানা করা হয়। তখন একজন সাংবাদিক বললেন যে আমি ভারতের ব্রিফিং দেখেছি, সেখানে কর্নেল সাফিয়া কুরেশি ছিলেন, তিনি তো ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা, অবস্থান এই সংঘর্ষের আবহে ব্যাখ্যা করছিলেন। আপনি কিভাবে বলছেন যে ভারতে মুসলমানদের নিশানা করা হয়? রীতিমতো ঘেমে নে একশেষ বিলাবল ভুট্টো। কি বলবেন ভেবেও পাচ্ছেন না, আসলে ভান্ডা ফোর হয়ে গেছে। এই শক্তির সাথে ইউনূস হাত মিলিয়েছে। না হলে পাকিস্তানের রাষ্ট্রদূত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সেই বিমানবন্দরের অধিকর্তার সঙ্গে নিভৃতে বৈঠক করে কেন? কেন পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অনুরোধ করেন যাতে বাংলাদেশের বাহিনী পাকিস্তানের বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করে ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে, এবং ভারতের পূর্ব প্রান্তে একটা যুদ্ধের ফ্রন্ট খোলা যায় কিনা, এবং তাতে বাংলাদেশের বাহিনী যদি সহায়তা করে তাহলে উত্তর পূর্বে তারা অভিযান চালাতে পারে বলেছে। ইশাকদার বলেছে তৌহিদ হোসেনকে। অর্থাৎ এতটাই বিশ্বাস ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির, তারা সরাসরি এই ধরনের প্রস্তাব দিতে পারছে। তাহলে এই সরকারটা হচ্ছে পাকিস্তানের ক্রীড়নক, পাকিস্তান আর্মির সাবসার্ভিয়েন্ট, ভারত বিরোধী গোষ্ঠীর মদতে এই সরকার চলছে। এবং
নির্বাচন ঠেকাতে, নিজের গতি সুরক্ষিত রাখতে ইউনূস বারবার ভারতীয় আধিপত্যবাদের জিগির তোলেন, বলেন ভারতীয় আধিপত্যবাদ 24 ঘন্টার মধ্যে তার সরকারের পতন চাইছে। ভারতীয় আধিপত্যবাদটা কি জিনিস? বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ ঠিক করবে। আমাদের একটাই দাবি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, ভারত সরকার তার সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। এবং আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিক। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় কি আওয়ামী লীগের সমর্থন কমে গেছে? অতীতেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। বিভিন্ন রিপোর্ট বলছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, এখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের জনপ্রিয়তা উত্তর উত্তর বাড়ছে। সেটাই কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী, এদের ভয়। তাই ইমানুয়েল মাকার যেমন তার প্রতিদ্বন্দ্বী মরিন লাপাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন না, নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, ইউনূস ঠিক একই কাজ করেছেন। এটাই হচ্ছে ইউনূস। ও কিভাবে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে? ও তো বাংলাদেশকে জঙ্গি দেশ, অশান্তির দেশ করেছে। আর পৃথিবীতে শান্তি স্থাপনে ইউনূসের কোন কালে কোন ভূমিকা ছিল? কেউ দেখাতে পারবেন যে ঠিক আছে, একটা কনফ্লিক্ট চলছে বিশ্বে, ইউনূস সেখানে ভূমিকা নিয়েছে শান্তি স্থাপনের জন্য? ও যবে থেকে দায়িত্বভার নিয়েছে তবে থেকে বাংলাদেশে জঙ্গি আস্ফালন বেড়েছে, সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, মব কিলিং হচ্ছে, মববাজি হচ্ছে, র্যাম্প্যান্ট করাপশন হচ্ছে, তোলাবাজি হচ্ছে, বিনিয়োগ পালিয়ে যাচ্ছে। এই লোকটা শান্তিতে নাকি নোবেল পুরস্কার পেয়েছে। জানি না কেউ নোবেল কমিটিকে চিঠি টিঠি লিখবেন কিনা, এই সুদী বৃদ্ধের পুরস্কার ফেরত নেওয়া হোক। তাই বললাম, শিরোনাম দিয়েছি, ইউনূস তোর কাপড় কোথায়।